চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি প্লাস মশলা। MDH। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছেটা কি। আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব? আজকের দিনটা হচ্ছে 17ই ফেব্রুয়ারি, তাই তো? একটু পিছিয়ে যান 26শে জানুয়ারি, যেদিন সকাল সকাল বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন হচ্ছিল। ঠিক তার আগে থেকে আনন্দপুর দাউ দাউ করে জ্বলছিল। আনন্দপুরে গোডাউন দাউ দাউ করে জ্বলছিল। কিছু মানুষ দাউ দাউ করে জ্বলছিলেন, তারা বেরিয়ে আসতে পারেনি, তারা দম বন্ধ হয়ে পুড়ে গিয়ে কারোর কারোর মৃত্যু হয়েছে। কেন আবার সেই কথা আজকে দাঁড়িয়ে বলছি? তার কারণ একবার প্রশ্ন করুন যে এই যে 20 দিনের বেশি সময় পেরিয়ে গেল, প্রায় 22 দিন সময় পেরিয়ে গেল, তদন্তে কি অগ্রগতি হয়েছে? কটা পরিবার তাদের স্বজনদের খোঁজ পেয়েছেন? কটা পরিবার আজও অবধি অপেক্ষায় রয়েছেন? আর কিসের অপেক্ষা করবেন তারা? ফিরে আসার অপেক্ষা নাকি সৎকারের অপেক্ষা? কোন অপেক্ষায় রয়েছেন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তের মানুষগুলো, ময়নায় থাকা মানুষগুলো? রিপাবলিক বাংলার ক্যামেরা, রিপাবলিক বাংলার প্রতিনিধি সন্তু ময়নার বিভিন্ন জায়গায় গিয়ে সেই সমস্ত পরিবারের মানুষগুলোর সঙ্গে কথা বলেছে, যারা স্বজন হারিয়েছেন, যারা আজ অবধি ডিএনএ টেস্টের রিপোর্ট পাননি, যারা জানেন না যে তাদের পরিবারের ছেলেটা, ভাইটা বা বাবা তারা ফিরে আসবেন কিনা। কারণ তারা এখনো আশায় বুক বাঁধছেন, যদি ফিরে আসে, যদি কিছু ভালো হয়। তার কারণ কোনো কনক্লুশনে তো এখনো অবধি কেউ কাউকে পাঠাতেই পারেনি, প্রশাসন সেই কাজ করতেই পারেনি। যেমন সৌমিত্র মণ্ডলের এখনো কোনো তথ্য তার পরিবারের কাছে নেই। তার স্ত্রী বলতে খারাপ লাগে, এখনো শাখা পলা বসে রয়েছেন। আমি দেখবো তো প্রধান শিক্ষক ভূষণ দোলাই, উনি আমার গুরুদেব ছিলেন। ময়নাতে উনি আর রবিবাবু আমার অভিভাবক ছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশন যাদেরকে সাসপেন্ড করবে আমরা তাদেরকে প্রমোট করব। আরে বুঝতেই পারে না লোক এমএলএ মানুষ যখন বিজেপিতে জয়েন করছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নির্বাচন কমিশন যাদেরকে সাসপেন্ড করবে আমরা তাদেরকে প্রমোশন দেব। যাচ্ছে কেন আমাকে? একটা পাগলকে নিয়ে গিয়ে জয়েন করিয়েছে। বুঝাতে না বলুন, সাফ করে দেবো আমি। চাপ হয়ে যাবে। আমার এখানে কিছু করতে পারবে না। শুধু এই 16টা নয়, মেদিনীপুরে 35টা সিটি যেতে হবে। আর তোহা সিদ্দিকী বলছেন ওরা যদি জামাতি হয়, জামাতিরা কি মানুষ নয়, তাহলে বিজেপি কি? তোহা সিদ্দিকী বলছে জামাতিরা কি মানুষ নয়, তাহলে বিজেপি কি? সে উত্তর আপনার জামাতের লোকরা দিতে পারবে, আমি পারবো না। আজকে মেদিনীপুরের যারা বিশিষ্ট জন তারা আস্তে আস্তে বিজেপিতে আসছে। মেদিনীপুরের মাটি এমনি শক্ত। মেদিনীপুরে কি যতগুলো আসন আছে সবেতেই পদ্ম ফুটবে? দেখুন, মেদিনীপুরের মানুষ তারা শিক্ষিত, তারা জানে কি করতে হবে। গত লোকসভা নির্বাচনে আমরা 48.8% ভোট পেয়েছি। এখানে বুঝতে পারছেন তো? এখানে এসব করা কিছু লাভ হবে না। সবেতেই পদ্ম। না, নন্দীগ্রামেও পদ্ম, ময়নাতেও পদ্ম, ভবানীপুরেও পদ্ম। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এসে পৌঁছচ্ছেন যাদেরকে জয়েন করবেন আজকে বিশিষ্ট জনেরা। এবং ময়না বিধানসভায় যিনি এর আগে সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়েছেন, এবার বিজেপির সঙ্গে লড়াইয়ের ময়দানে একসঙ্গে থাকবেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী আসছেন এবং একের পর এক বিশিষ্ট জন এই এলাকায় জয়েন করছেন। আমরা সেই ছবি আমি দেখতে পাচ্ছি, সেই ছবি সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেড়া দেখাচ্ছে। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ এই ময়নাতে বিজেপিতে জয়েন করছেন এই এলাকায় তৃণমূলের হয়ে 2021-এ যিনি লড়াই করেছেন সেই ব্যক্তি। এই মুহূর্তে সেই ছবি সরাসরি।
যে ছবি দেখাচ্ছি, ময়নাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভলি আমরা সেই ছবি দেখাচ্ছি। এমনিতেই মেদিনীপুর শক্ত ঘাঁটি, তাই সেখানে পদ্ম ফুটবে এমনটাই আশার কথা শোনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যোগদান কর্মসূচি রয়েছে, সেখানেই পৌঁছে গিয়েছেন পূর্ব মেদিনীপুরের ময়নাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং জয় নিয়ে তিনি আত্মবিশ্বাসী। আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে মেদিনীপুরে পদ্ম ফুল ফুটবে এমনই আশার কথা শোনা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতে। কেননা পূর্ব মেদিনীপুরের মাটি শক্ত মাটি, সেখানকার মানুষজন শিক্ষিত, তারা বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করেই নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা ভোট দেবে। তাই সেই কারণে পূর্ব মেদিনীপুরে পদ্ম ফুটবে এমনটাই আশা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছে এই মুহূর্তে যোগদান কর্মসূচি রাজ্য বিজেপির তরফ থেকে, আর সেখানে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে নির্বাচন কমিশন যেভাবে তৎপর হয়েছে এবং AERO যে 7 জন AERO কে সাসপেন্ড করা হয়েছে তাই নিয়েও লাগাতার প্রশ্ন করে আমাদের প্রতিনিধি সন্তু, তবে সেই প্রশ্নের তিনি উত্তর দিতে চাননি। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি সন্তুর কাছে। সন্তু, একের পর এক তুমি প্রশ্ন করেছো বিরোধী দলনেতা, তবে আত্মপ্রত্যয়ী পূর্ব মেদিনীপুরে পদ্ম ফুটবেই। একদমই তুমি দেখতে পাচ্ছ ডক্টর সংগ্রাম কুমার দলুই, তিনি এই মুহূর্তে বিজেপিতে জয়েন করছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং উপস্থিতিতে। তোমায় জানিয়ে রাখবো, ডক্টর সংগ্রাম কুমার দলুইকে 2021-এ যিনি তৃণমূলের হয়ে এই ময়নাতে বিজেপির বিরুদ্ধে লড়েছিলেন, সেই ডক্টর সংগ্রাম কুমার দলুই আজ 26-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে আসছেন। অর্থাৎ তৃণমূলের লড়াইয়ের যিনি মুখ, তিনি এখন বিজেপিতে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বলছেন, কি বলছেন শোনাবো। এই মুহূর্তে সংগ্রাম কুমার দলুইকে এই মুহূর্তে বিজেপিতে জয়েন করাচ্ছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় আমরা সরাসরি দেখতে পাচ্ছি। সংগ্রাম কুমার দলুই, ডক্টর সংগ্রাম কুমার দলুইকে এই ময়নাতে যখন তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন 2021-এ ডক্টর সংগ্রাম কুমার দলুই, এবং সংগ্রাম কুমার দলুইয়ের সঙ্গে আজকে কে আছেন? কালীপদ বাবু রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন, অধ্যাপক রয়েছেন, তিনি উপস্থিত রয়েছেন এবং তাদের পরিচয় দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়ার সময় এই ভাইকে আমার সাথে পাইনি, বা যে কোনো কারণে তিনি তার দায়বদ্ধতার জন্য, বিধায়ক থাকার জন্য আমাদের সাথে আসেননি। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে পরিবর্তনের প্রয়োজনে পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ, কাটমানি, চাকরি চুরি, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার ভয়ঙ্কর অবস্থার কারণে এবং বিশেষ করে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গ সুরক্ষিত হলে বা ভারতবর্ষ সুরক্ষিত হবে। তাই বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। তিনি বিনা শর্তে আজকে প্রাক্তন বিধায়ক, তরুণ নেতা, সুচিকিৎসক আমার ভাই ডাক্তার সংগ্রাম দলুইকে আমরা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পরিবারে আমরা তাকে গ্রহণ করলাম। আমি ময়না বিধানসভার কনভেনার, বিরোধী দলনেতা গৌতম গুরুকে প্রথম মেনে তাকে এবং স্থানীয় বিধায়ক অশোক দিন্দা মহোদয় তারা পতাকা ধরাবেন। আমি বিরোধী দলনেতা হিসেবে তাকে প্রথমে উত্তরীয় দিয়ে আমি আমাদের পরিবারে স্বাগত জানালাম। আমাদের সাথে অধ্যাপক কালীপদ মাইতি আমাদের সঙ্গে আজকে যুক্ত হলেন বিজেপি পরিবারে। আমাদের সঙ্গে যুক্ত হলেন অধ্যাপক সুমিত মান্ডা, আমাদের সঙ্গে সন্দীপ চক্রবর্তী। আমাদের সন্দীপ না থাকলে
গ্রামকে পেতাম না আমরা। সন্দীপকেও ধন্যবাদ। অশোক আর গৌতম দলের নিয়ম মেনে পতাকাটা ধরো। আমি বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আমরা এতক্ষণ ময়নার ছবি দেখছিলাম, সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন এবং সেখানে যোগদান পর্ব চলছিল বিজেপির তরফে, সেই ছবিটা আমরা নজর রাখছিলাম। আর এই ময়নার কথাই আপনাদেরকে বলছিলাম, যেখানে সৌমিত্র মণ্ডলের পরিবার আজও অপেক্ষায় রয়েছেন সৌমিত্র মণ্ডলের খোঁজ পাওয়ার জন্য। আমি দেখাবো সন্তু সৌমিত্র মণ্ডলের পরিবারের সঙ্গে কথা বলেছিলেন, তারা কি বলছেন আজকের দিনে দাঁড়িয়ে একবার শুনুন, তারপর আমি আলোচনায় আসছি। সৌমিত্র মণ্ডলের বাড়িতে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। সৌমিত্র মণ্ডল 26শে জানুয়ারি আনন্দপুরের যে ঘটনা, সেই ঘটনার পর থেকে সৌমিত্র মণ্ডলের আর কোনো খোঁজ নেই। আমি সরাসরি কথা বলার চেষ্টা করব। আমার সঙ্গে 26শে জানুয়ারির পর আর কোনো যোগাযোগ হয়েছে না? কোনো যোগাযোগ নেই, খোঁজ নেই। কোনো খোঁজ নেই? না। প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়েছে? কিছু জানানো হয়নি। কি মনে করছেন এখন সৌমিত্র মণ্ডলকে আপনারা ফিরে পাবেন? সানিয়াতে বসে আছি, প্রতিটা রাত প্রতিটা দিন তো কিভাবে কাটছে আমরাই সেটা জানি। ডিএনএ রিপোর্টটা তাড়াতাড়ি আসুক, আমাদের তো কি দিন রাত কিভাবে কাটছে সে আমরা জানি একমাত্র। আজ 20 দিন হয়ে গেল, এখনো কোনো রিপোর্টের কোনো নেই, কোনো খবর নেই, কিছু নেই। সৌমিত্র বাবুর মা রয়েছেন, তিনি বসে চোখের জল ফেলছেন। ছেলে আছে, আমার মনে হয় যে আমার ছেলে কোথাও আছে। এই ঘটনা ঘটার আগে ফোনে কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল। ওই দিন রাত্রি 9:30 10টার সময় কথা হয়েছিল, বলছে যে সকালবেলা বাড়ি আসবে। ছেলের তো 1 মাস হলো, কোনো যোগাযোগ নেই। সরকারের তরফ থেকে কিছু বলা হচ্ছে, আপনাদেরকে জানানো হচ্ছে? সরকার থেকে জানানো হচ্ছে বলতে কি পঞ্চায়েত সমিতি ভিডিও থেকে কিছু টাকা চাল দিচ্ছে, 1.5 বস্তা চাল আর টাকা। থানাতে গেছিলাম, ওই তো চেক দিচ্ছে 2 কোম্পানি। বাকি ডিএনএ টেস্টের রিপোর্টটা যাতে শীঘ্র আসে চেষ্টা করতেছে, এই কথা বলা। 26শে জানুয়ারি থেকে অপেক্ষা করছেন গোটা পরিবার। সৌমিত্র মণ্ডলের স্ত্রী রয়েছেন, তার মা, তার বাবা, প্রত্যেকেই অপেক্ষা করছেন। কিন্তু সৌমিত্র মণ্ডল তিনি কোথায় রয়েছেন, সেই প্রসঙ্গে, সেই ব্যাপারে এখনো সরকারের তরফ থেকে কিছু বলা হচ্ছে না। পরিবার আশা করছেন যে সৌমিত্র এখনো জীবিত রয়েছেন, সৌমিত্রকে খুঁজে পাচ্ছে না পুলিশ, খুঁজে বার করা হোক। আপনারা দেখলেন ময়নার ছবিটা, সন্ধু নিজে সেখানে গিয়েছিল। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, চলুন একবার পরিচয় পর্বটা সেরে নিই, তারপর আমি আলোচনা আসছি। দেবব্রত রায় রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক কর্মী। শুভঙ্কর চ্যাটার্জি রয়েছেন, বিজেপি মুখপাত্র। রিতেশ বসাক সিপিআই নেতা রয়েছেন আমাদের সঙ্গে। সৌনক মারিক বিজেপি মুখপাত্র রয়েছেন। অভিনব দে আইনের ছাত্র। এদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলবো। আমি আজকে শুরুটা শুভঙ্করকে দিয়ে এই জন্যই করবো। শুভঙ্কর, যে ছবিটা আমরা দেখছিলাম, সন্ধু কথা বলছিল, ওই সৌমিত্র মণ্ডলের স্ত্রী, তার হাতে এখনো, মানে আমার বলতে অস্বস্তি হচ্ছে, হাতে এখনো শাখাপলা রয়েছে। তারা এখনো অপেক্ষায় রয়েছেন, কারণ তারা জানে না তারা কিসের অপেক্ষা করছেন, মানুষটা ফিরে আসার নাকি সৎকারের, কোনটার? 12-14 দিন হয়ে গেল, কিন্তু এখনো অবধি এই প্রশাসন ঠিকমতো তারা বেঁচে আছে না মারা গেছেন সেটা মানে বাংলার মানুষকে বুঝিয়ে উঠতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাদেরকে যারা মারা গেছেন, যারা হয়তো পরিবারের লোকজন জানে হ্যাঁ মারা গেছে, কিন্তু তাদের থেকে পরলৌকিক ক্রিয়াটাও কেড়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সে এখনও জানে না যে তার কি স্বামী সত্যি বেঁচে আছে না তার স্বামী সত্যি মারা গেছে। এই ব্যর্থ প্রশাসন, এই ঘুষখোর প্রশাসন, এবং কোনো কাজ করতে পারেনি যে ফায়ার ডিপার্টমেন্ট, পুরো ব্যর্থ। এর জন্য পুরোপুরি দায়ী হলো মমতার সরকার। একটা পয়েন্ট আছে এখানে, আমার একটা পয়েন্ট আছে, শুধুমাত্র কি ফায়ার ডিপার্টমেন্ট? শুধুমাত্র তো ফায়ার ডিপার্টমেন্ট নয়, ফরেন্সিকের একটা কমপ্লিট দল চলে গিয়েছিল এবং পরবর্তী সময়ে অভিযোগ আসে যে সিনিয়র কেউ সেখানে ছিলেন না। কাজে যে নমুনা সংগ্রহ হয়েছে সেখানে কিছু গলত, সেখানে কিছু খুঁত থেকে থাকতে পারে। তারপরে একজন ফরেন্সিক বিশেষজ্ঞকে সরিয়ে পর্যন্ত দেওয়া হলো। দেখো, আমরা পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রচণ্ড চিন্তা করি, আমরা আফসোস করি যে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে, কিন্তু এটাও চিন্তা করতে হবে যে আমার রাজ্যের বুকে শ্রমিকদের কতটা সুরক্ষা আছে, রাজ্যের বুকে শ্রমিকরা আদৌ ভালো আছে কিনা, সেই বিষয়টা কিন্তু আমাদের চিন্তা করার দরকার। কেননা একটি শ্রমিক সে কিছু অর্থের জন্য, রোজগারের জন্য সে শ্রম দিতে গেছে, সেখানে দাঁড়িয়ে যদি বেঘরে মারা যায় তাহলে দায়টা তো শুধুমাত্র ওই শ্রমিকের শুধু নয়, পুরো কনসার্ন, যে কনসার্ন ওইটা তৈরি করেছে, যে প্যাভিলিয়নটা তৈরি হয়েছিল, তাকেও কিন্তু সমানভাবে দোষী হতে হবে। আপনি বলছেন দোষী হওয়ার কথা, কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি জায়গায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন এই ঘটনার পরে আমার যাওয়া হয়নি, প্রাইভেট কোম্পানিতে কর্মরত কয়েকজন বন্ধুর মৃত্যু হয়েছে। তিনি আগেই দায় ঝেড়ে ফেলেছেন প্রাইভেট কোম্পানি।
কোম্পানি বলে। যদিও তিনি এই দায় ঝাড়তে পারেন না, আমি আসবো এই বিষয়টায়, তবে তার আগে আমি এই মুহূর্তে আমার সঙ্গে প্রতিনিধি সৈকত রয়েছেন, আমি একবার সৈকতের কাছে যাব। সৈকত, এখনো অবধি কেন পরিবারগুলো ডিএনএ টেস্টের রেজাল্ট পেল না, বা দেহ বা দেহাংশ অন্তত পরিবারগুলির কাছে কেন পৌঁছে গেল না? এতগুলো দিন পেরিয়ে গেল, কি আপডেট রয়েছে? দেখো, তুমি যেটা বলছো কেন এতদিন পরেও ডিএনএ টেস্টের রেজাল্ট পেল না, এক্ষেত্রে বলি ডিএনএ টেস্টটাই শুরু হয়নি এখনো। ডিএনএ টেস্ট শুরুর যে পদ্ধতি সেই প্রসেসটাই শুরু হয়নি। তার কারণ এতদিন পর 23 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ডিএনএ টেস্টের জন্য যে বডি যে বাছাই করা, অর্থাৎ যে দেহাংশগুলি রয়েছে সেই দেহাংশগুলি 3টে ধাপে পরীক্ষা হয়, তবে ডিএনএ টেস্টের প্রসেস হয়। সেই 3টে ধাপের জন্য বডিগুলি বাছাই করা, বা যেটাকে এই ফরেন্সিকের পরিভাষায় একটা টার্ম আছে, নির্দিষ্ট টার্ম আছে, সেই প্রসেসটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এই যে চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্ট অবধি সেই প্রসেসটা কমপ্লিট হবে বলে জানা যাচ্ছে। তবে আগামী মাস থেকে ডিএনএ টেস্টের জন্য যে 3টে ধাপে ডিএনএ টেস্ট হয় সেই 3টে ধাপে ডিএনএ টেস্ট শুরু হবে। অর্থাৎ এখনো প্রাথমিক যে কাজটা সেই প্রাথমিক কাজটা করে ওঠা যায়নি। তুমি যেটা বলছো সৈকত, সেই তোমার বক্তব্য অনুযায়ী যে ডিএনএ টেস্টের প্রক্রিয়াটাই এখনো শুরু হয়নি। প্রক্রিয়ায় যদি শুরু না হয় পরিবারগুলো কি পাবে? আর এখান থেকে আমি দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, যে দায়িত্ব ফরেন্সিক ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে, এই রাজ্যের প্রশাসনের দায়িত্ব রয়েছে, বারুইপুর জেলা পুলিশ একখানা এসআইটি গঠন করে ফেলেছে, এখনো অবধি ডিএনএ টেস্টের প্রক্রিয়াটাই শুরু হয়নি। আর কত অপেক্ষা করবেন ওই পরিবারগুলোকে? শুনুন, বাড়িতে নিশ্চয়ই ভাত রান্না করেন, তো ভাত রান্না করে আর বিরিয়ানি রান্না করে এক সময় লাগে না। কিন্তু যদি অভিযোগ হাসি লাগছে, আপনার হাসি লাগবেই। আপনাদের যুক্তিতে ওই যে মানুষগুলো পরিবার হারিয়েছে না, তারাও হাসবে না কাঁদবে এটা বুঝতে পারেন না। ডিএনএ টেস্টের 3টে ধাপের একটাও এখন অবধি কেন শুরু হয়নি? আপনার কেন মনে হয়েছে? আপনি বিশেষজ্ঞ? আমি নই। না না, আপনি বিশেষজ্ঞ, আপনি ভাত বিরিয়ানির হিসাব দিচ্ছেন তো? আপনি বলবো আপনি এই মাঝখানে শেষ করতে এই এসআইআর এর জন্য এসআইআরটা বন্ধ করার জন্য ব্লাড রিলেশন গুজরাটে প্লেন দুর্ঘটনা হয়েছে। আরে দল বসাই, আপনি আনন্দপুরে না না আনন্দ, আপনার কাছে উত্তর না উত্তর, আপনার কাছে কতদিন ডিএনএ টেস্ট করে আপনার কাছে বলতে হবে। আপনি বলুন, লেখা ছিল। আপনি উত্তর দিন, কেন একটা রিপোর্ট এখন অবধি সামনে আসে? শুনুন, আপনি বিশেষজ্ঞ না, আপনি ডাক্তারও না, আপনি যা সময় লাগার দরকার। আপনি আর যারা বলছিল একজন সিনিয়র ফরেনসিক রিপোর্টারকে বা একজন সিনিয়র ফরেনসিক বিশেষজ্ঞকে কেন যেটা দরকার, একজন ডিএনএ টেস্টের আধিকারিক যিনি ডিএনএ টেস্ট করতে পারেন তিনি চেয়েছিলেন সেই লোকটাকে, কেন সেই লোকটাকে দেওয়া? আপনাদের কাছে কেন একজন সিনিয়র আধিকারিককে সরিয়ে দেওয়া? আপনাদের কাছে আপনার কাছে কোনো উত্তর না থাকলে এই কথা বলেন, উত্তর না থাকলে এই কথা বলেন। আমি এখান থেকে সৌনক মাঝিকের কাছে, এবং সৌনক, আমি কিছু স্পেসিফিক প্রশ্ন করেছিলাম যে এখন অবধি কেন ডিএনএ টেস্টের প্রক্রিয়াটাই শুরু হলো না, কেন একজন অফিসারকে সরিয়ে দেওয়া হলো, একজন ডিএনএ টেস্ট করতে পারেন বা বোঝেন এরকম আধিকারিককে চাওয়া হয়েছিল তাকে পর্যন্ত দেওয়া হয়নি। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি আমি দেখেছি যখনই তার ক্যাবিনেটের কোনো মন্ত্রী চুরি করে তখন বলে এই মন্ত্রী যে চুরি করছিল আমি জানি না। একটা কোম্পানিতে যদি কেউ পুড়ে মারা যায় সেটা তো পশ্চিমবঙ্গের বাইরে নয়, তো সেখানের দায়িত্ব এড়িয়ে গা থেকে ঝেড়ে ফেলার জন্য বলে ওটা বেসরকারি কোম্পানি ছিল। তো বেসরকারি কোম্পানিটা হতে পারে, কিন্তু রাজ্যের এই শ্রমিকদের জন্য কি নীতি নির্ধারণ রয়েছে, কি তাদের জন্য কি করছে? আজকে বেকারদের জন্য ভাতা দেওয়া হচ্ছে, অথচ শ্রমিকদের জন্য সুরক্ষার জন্য বা শ্রমিকদের মেডিক্লেমের কেন ব্যবস্থা করা হচ্ছে না? বা কোনো শ্রমিক যদি অসুস্থ হয়ে যায় রাজ্য সরকার তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে? আমি আসছি, আপনি শ্রমিক স্বার্থের কথা বলছেন তো বেশ, আমরা ফরেনসিক পার্টে ছিলাম, সৌনক শ্রমিক স্বার্থের কথা বলছি। এখানে আমি একটা কথা একটু বলবো, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পুরনো বক্তব্য শোনাবো। যে একজন বেঁচে গেছেন তো বিষ্ণুপদ খুঁটিয়া, খুব কপাল জোরে ওই ভদ্রলোক ওখান থেকে বেঁচে বেরিয়ে এসছেন। ওনার কি বিপদ ভাবুন, উনি তো মারা যাননি, তাহলে উনি কোথাও থেকে টাকাও পাচ্ছেন না ক্ষতিপূরণ হিসেবে, সিভিকের চাকরিটিও পাচ্ছেন না, উনি এদিকে বেকার হয়ে বসে রয়েছেন। ওনার এখন উপায় কি? বাজেটের 1500 টাকা। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনুন, তারপরে আসছি। আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে, ওয়াও মোমো, এবং ডেকোরেটরও 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন।
আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি বলেছিলেন যে পরিবারকে সিভিকের চাকরি দেওয়ার কথা। এখানে আমার সঙ্গে আরো একজন রয়েছেন আইনজীবী হিসেবে, অভিনব আমার সঙ্গে রয়েছে। অভিনব, তুমি আমাকে একটা কথা বলো, এই যে এতদিন ধরে পরিবারগুলো কোনো তথ্য পাচ্ছে না, আইনত কোনো ব্যবস্থা তারা নিতে পারে? এই দেখুন, সোজা কথায় সরকারের সদিচ্ছার অভাব। সরকার চাইছে না এটার কোনো বিচার হোক। এই যে কেন আপনি ভেবে দেখুন না, ওরা সবসময় বাংলা ও বাঙালি করে, কিন্তু যখন কোনো বাঙালি শ্রমিক মারা যাচ্ছে তখন ওনাদের কোনো হেলদোল নেই। কিন্তু এখানে যদি অবাঙালি রাজীব কুমারের কিছু হতো, উনি নির্ঘাত এতক্ষণের মধ্যে 3-4টে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে ফেলতেন। তার মানেটা কি? ওনারা চাইছেন লোকে বিচারটা না পায়। বিচার দিলে তো ওদের কম্পেনসেশন দিতে হবে। আজকে ভাবুন, কম্পেনসেশন মানে চাকরিটা অন্তত দিতে হবে, সিভিকের চাকরিটা দিতে হবে। দেখুন, আমরা মনে করি কখনোই কারোর জীবনকে কম্পেনসেট করা যায় না, কিন্তু কিছুটা তো তাদের হেল্প করা যায়। আজকে ভাবুন, এরা যা ইচ্ছা তাই করছে। আজকে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এটাও ডিম পাউরুটি না যে বাড়িতে বসে আমি বানিয়ে নিলাম। এই যে বড় বড় বিল্ডিং কারখানাগুলো হয়ে যাচ্ছে। আমি এখান থেকেই দেবব্রতর কাছে আরো একবার যাবো। দেবব্রত রায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দেবব্রত বাবু, খুব সহজ হিসাব ভাই, যতক্ষণ না সত্যি সামনে আসে, যতক্ষণ না রিপোর্ট সামনে আসে, ততক্ষণ অব্দি কাউকে চাকরি দেওয়ারও বিষয় নেই। চাকরি কর্মসংস্থানের কথা বাজেটে উল্লেখ নেই, রইল ভাতা। যারা ডায়লগ মারছে না, স্টিফেন কোর্টে যখন দুর্ঘটনা ঘটেছে 43 জন মানুষ মরেছিল, তারপরে আপনারা কবে ক্ষমতায়? না বলতে দিন, আপনারা কবে বলতে দিন, শুনুন। আপনারা কি একই ঘটনার পুনরাবৃত্তি? যারা তাহলে আপনি কেন পুরনো উদাহরণ তুলে নিশ্চয়ই ধরতে হবে, কি কারণে নিশ্চয়ই দিতে হবে যে আমরা একই পন্থা অবলম্বন করছি, সেই প্রমাণ দেওয়া। শুনুন, আপনি যখন একটা মনে করেন রিপাবলিকে অ্যাপ্লিকেশন করেছেন চাকরির জন্য, পুরনো রেকর্ডগুলো দেখেন তো কোথায় কি করে এসেছেন। রিপাবলিকে তো প্রথমে যাতে আপনি একই কাজ। হ্যাঁ, না আরে একটা স্টিফেন কোর্ট হয়েছে, বিজেপি উত্তর নেই গুজরাট প্লেন অ্যাক্সিডেন্ট করেছিল, সিপিএম ভুল করেছিল, এইজন্য সিপিএম দিয়েছে। তৃণমূল ভুল করে না, বিজেপি বাকি রাজ্য দেখুন, মানুষকে জল খাওয়ানোর, তৃণমূল ছোড়া খাওয়ানোর যোগ্যতা নেই। জল বন্ধ করে, জল খাইয়ে মানুষ মারে, দায়বদ্ধতা নয়ডাতে জল খাইয়ে মানুষ মেরেছে। এই মেসি বলুন, জল খাওয়ানোর যোগ্যতা মানে মানুষকে পরিশুদ্ধ। আমার পলিটিক্যাল কেউ ছিল না। বেশ, এই বিতর্ক চলতে থাকবে। আমি আসবো এখন সময় একটা ছোট ব্রেকের। আমি ব্রেক নিয়ে ফের ফিরছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে শুরুটাই করবো অশোক দিন্দার একটা বক্তব্য দিয়ে, যেখানে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কোনো ক্ষতিপূরণের কথা বলেনি, দুটো কোম্পানির ঘাড়ে ঠেলে দিয়েছেন। একটু শুনুন অশোক দিন্দা কি বলেছেন, তারপরে আসছি। দেখুন, মুখ্যমন্ত্রী তো ঘোষণা করে দিয়েছিল যে রাজ্য সরকার থেকে 10 লক্ষ টাকা করে দেবে, এখনো তো পায়নি রাজ্য সরকারের তরফ থেকে। তারা কোম্পানির চেক নিয়ে এসে, মোমো ফ্যাক্টরি প্লাস ডেকোরেটরের চেক নিয়ে এসছে, পরিবারের হাতে দেয়, বলে কিনা মমতা ব্যানার্জির তরফ থেকে দেওয়া হচ্ছে। মানে এখানেও দুর্নীতি, এখানেও ভাওতাবাজি। একদম, এটা নিয়ে আমার কাছে চেকের এখনো ছবি আছে, এবং এখানে এসে প্রচার করা হচ্ছে যে এটা মমতা ব্যানার্জির তরফ থেকে পাঠানো হয়েছে। কিরকম ভাওতা দেখুন। সৌনক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌনক, যে চেক দেওয়া হয়েছে প্রাইভেট কোম্পানি থেকে, যারা চেক দিতে গেছে তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন, একই সাংঘাতিক। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তৃণমূলকে বারবার গুলিয়ে দেন এবং এমনভাবে সমস্ত বিষয়টা দেখানো হয় যেন তৃণমূল কংগ্রেসের নিজের পার্টি ফান্ড থেকে দিচ্ছেন। তো কিন্তু পুরোটাই সরকারি টাকা ব্যবহার করে একটা ভাওতা সৃষ্টি করে রাখে। এবং আচ্ছা স্যার, মহাকুম্ভে কতজন মানুষ মেরেছিলেন? আরে আবার এই তো মুশকিল। পশ্চিমবঙ্গের কথা ছিল, এই তো চলে যাও কেন? মরেছিল পশ্চিমবঙ্গের তৃণমূলকে। আমি শুধু এটা বুঝতে পারলাম না যে দুটো কোম্পানির টাকা দেওয়া হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি গিয়ে বলছেন এই যে তৃণমূল দিল, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল, এটা কি? দেখো, সবচেয়ে মারাত্মক বিষয়টা হচ্ছে যে শ্রমিককে টাকা দিচ্ছ কিসের বেসিসে দিচ্ছ? তাহলে যে টাকাটা দিচ্ছ সে তো দাদা কি করেছিলেন স্টিফেন কোর্টে, কি করেছিল, কত দিয়েছিলেন? তারা এখনো কাঁদছে, শুনেছো তো? তাহলে তুমি কেন কাঁদছো? হয়ে গেছে, তুমি কাঁদছো কেন? বাংলার মানুষ ওরা কাঁদছে। না, আমি একটা কাজ জানি, মমতা ব্যানার্জি চাকরি দিয়েছে। একটা পুরো পশ্চিমবঙ্গকে সিপিএম আর তৃণমূল এরা দুজন মিলে শেষ করে দিয়েছে। আজকে শেষ করেছে এই সিপিএম এবং তৃণমূল দুজনেই ভাওতা দিয়ে পশ্চিমবঙ্গকে। বেশ, সর্বশেষ আমি একদম আইনের ছাত্র, আমার কাছে রিতেশ দা 5 সেকেন্ড। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি যে টাকাটাই যাই সাহায্য দাও কিসের বেসিসে দেবে? সে মারা গেছে না যায়নি সেটাই তো সে জানে না। মারা গেছে না যায়নি সেটা তো, আমি শেষ 10 সেকেন্ড অভিনবকে দেবো। এই বাংলা কি আর দরকার আছে? সোজা হিসাব, এই যে কোম্পানিগুলো ফ্যাক্টরিগুলো আছে তারা পারমিশনগুলো পাচ্ছেই করে, তার মানে এদের উপযুক্ত এদের কোনো ফায়ার এক্সটিংগুইশার মেজার নেই, তবু এরা পাচ্ছে করে তৃণমূল নেতাদের খাটের তলে টাকা ঢুকে যাচ্ছে। সোজা হিসাব, যদি বাংলার মানুষ এর থেকে পরিত্রাণ চান
26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভাগীরথীর জলে ভাসান দিয়ে জাতীয়তাবাদী রাষ্ট্র দেখা যাক, সেটা সময় বলবে যে 26-এর নির্বাচনে কি হবে। কিন্তু ময়নার পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তের মানুষ আজ অব্দি আনন্দপুর কাণ্ডের পর তাদের বিচারটুকুনি পাননি, এইটুকুনি স্পষ্ট। হচ্ছে নাকি আজকে এখানে শেষ করছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH